হামে আরও 7 শিশুর মৃত্যু, টিকায় বিশেষ গুরুত্ব আরোপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, যক্ষ্মা সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা বিশেষজ্ঞদের। ছুটির দিনেও জ্বালানির ভোগান্তি, ভাড়া বাড়ানোর প্রভাব এখনো পড়েনি গণপরিবহনে, বেড়েছে নিত্যপণ্যের দাম, বোতলজাত সয়াবিন তেল উধাও। তেল সংকট সরবরাহের কারণে নয়, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলেছেন মির্জা ফখরুল। অস্থিরতা তৈরির চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। কোনো আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না বলেছেন ডাক্তার শফিক। সরকারের অবস্থা টালমাটাল, এনসিপি হাল ধরবে বলেছেন নাহিদ ইসলাম। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঢাকায় জ্বালানি তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। ছুটির দিনেও পাম্পের দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। ভোগান্তি শেষ কবে বলতে পারছেন না কেউই। ব্যস্ত নগরীতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে অপেক্ষার সময় আগের চেয়ে কমেছে বলছেন কেউ কেউ। রিপোর্ট করছেন আরেফিন শাওন। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে নিত্যদিনের চিত্র এটি। জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফুয়েল সংগ্রহ করছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে যেখানে কিছুটা স্বস্তিতে থাকার কথা মানুষের, সেখানে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ফুয়েল পাস ছাড়া তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। জ্বালানি তেলের দাম বাড়ার পরও সরবরাহের সংকট কাটছে না। সংকটের কারণে কিছু পাম্প তেল বিক্রি বন্ধ রেখেছে, আবার কিছু পাম্প প্রয়োজনের তুলনায় দিচ্ছে কম। তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আর 2 ঘন্টার বেশি দাঁড়ায় আছি। সকালবেলা আইসেই মহাখালীর ওই পাশ দিয়ে নামি ওইখান দিয়ে সিরিয়াল দিলাম, তো আশা করতেছি তেল পাবো ইনশাল্লাহ। সারাদিন অফিস করার পরে আবার এখানে সারা রাত থাকা, এটা টাফ। দাম যেহেতু বাড়ছে তাহলে তো স্বাভাবিক পর্যায়ে চলে আসা উচিত মনে করি। হয়তো আসবে, কিছুটা সময় লাগবে, তবে ভোগান্তি আমাদেরই হচ্ছে আর কি। যে এগুলো আসলে যখন সকালে নাস্তাটা ঠিক মতো করতে পারতেছি না, যে আমার টয়লেটে ধরলে আমি গাড়িটা কোথায় রেখে যাব। জ্বালানির তেল নিতে এসে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলেও দাবি তাদের। কর্মঘণ্টা তো অবশ্যই নষ্ট হচ্ছে, ছুটির দিনে অনেক কাজ থাকে। আগের থেকে সিরিয়াল কিছুটা কমছে, কিন্তু এই যে ফুয়েল পাস তো বাধ্যতামূলক, এই যে ওটিপি আসতে অনেকটা বিড়ম্বনা করে আর কি। এখন তেল নেওয়ার জন্যই আলাদা করে সময় বের করে নিতে হয়, আমাদেরকে আসতেও হয় আগে, আবার রাতেও অনেক সময় সিরিয়াল দিলে সকালে তেল পাই। আজকে আমি খুব কম সময়ের ভিতরে তেলটা পাইছি, যার জন্য আমি খুব খুশি। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী অনেকেই। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সরকার, মালিক, শ্রমিকদের বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এলেও এর প্রভাব পড়েনি গণপরিবহনে। আগের ভাড়াতেই চলছে ঢাকা মহানগরী এবং দূরপাল্লার বাস। যাত্রীরা বলছেন আগে থেকে নেওয়া হতো বাড়তি ভাড়া, আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নতুন ভাড়ার কোনো চার্ট তারা পাননি এখনো। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। মধ্যপ্রাচ্য সংকটে তেলের দাম বৃদ্ধিতে বৃহস্পতিবার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। কিলোমিটার প্রতি 11 পয়সা ভাড়া বৃদ্ধি হয়েছে। এর ফলে রাজধানীতে এবং চট্টগ্রামে 2 টাকা 53 পয়সা পার কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং দূরপাল্লার বাসে নির্ধারণ করা হয়েছে 2 টাকা 23 পয়সা। তবে আমরা সরজমিনে যেটি দেখলাম যে বাস ভাড়া বৃদ্ধি পায়নি। আমরা ঢাকা শহরের বিভিন্ন আপনার লোকাল বাসগুলোতে উঠে দেখেছি, সেখানে বাস ভাড়া আগের মতোই আছে। এতে সন্তুষ্ট হলেও যাত্রীরা বলছেন আগেই নেওয়া হতো বাড়তি ভাড়া, নতুন করে ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাড়তি ভাড়ার চার্ট এখনো যায়নি তাদের কাছে। আমি স্টুডেন্ট ভাড়া দিয়েছি, 10 টাকা ছিল, 10 টাকায় দিয়ে আসি। তেলের দাম যখন বৃদ্ধি হচ্ছে তখন ভাড়া বৃদ্ধি করছিল, পরে তেলের দাম কমার পরে যে পরিমাণ বৃদ্ধি করছে সেই পরিমাণ কিন্তু ভাড়াটা কমায় নেই। না মামা, যেরকম তো সেরকমের আছে, আল্লাহ যদি দেয় বাড়াইতে পারে, কিন্তু ওবিলের টাকা আছে। একই চিত্র দূরপাল্লার বাস কাউন্টারেও। সংশ্লিষ্টরা বলছেন যাত্রী সংকটে নতুন করে ভাড়া বাড়ানোর চিন্তা করছেন না তারা। যাবো বরগুনা, কিন্তু ভাড়া আগের মতোই আছে। আমরা এখনো বাড়াই নেই, তারপর দেখা যায় যদি সবাই বাড়ায় তাহলে আমরা বাড়াবো। এখন অনলাইনে দেখলাম 700 টাকা লেখা, সেখানে 100 টাকা কমাই দিয়ে 600 টাকা করে রাখতেছে। তেল বৃদ্ধির কারণে বাড়িয়েছে বলে মনে হচ্ছে না, কারণ রিসেন্টলি 600 এর মধ্যেই থাকে আর কি, 550-600 টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না। আর টাকা দিয়ে যে কিনবো, কোনো যাত্রী সমস্যা, যাত্রী নাই। এই যে টার্মিনাল দেখেন, আগামাতে কোনো যাত্রী নাই, আপনার কাছে আপনি দেখেন একটা যাত্রী খুঁজে পাবেন না। আমাদের ভাড়া আগের মতোই আছে, আপনার 650 টাকা খুলনার ভাড়া,
সিদ্ধান্তের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব নিত্য পণ্যের দামে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, ডিম, তেল, আটা, ময়দা সহ প্রায় সকল পণ্যের দাম। বাজার থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন তেল। এতে জ্বালানি তেলের সঙ্গে যোগ হলো ভোজ্য তেলের ভোগান্তি। মেজবার রহমান জানাচ্ছেন বিস্তারিত। কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্য তেলের সংকট চলছিল, এখন তা চরমে। কোথাও কোথাও খোলা তেল বিক্রি হলেও দাম তুলনামূলক বেশি। আর বিকল্প হিসাবে বাজারে দেখা যাচ্ছে উচ্চ মূল্যের ক্যানোলা তেল। সয়াবিন তেল আসলে যে রূপচাঁদা এবং তীর কোম্পানি সয়াবিন তেল দিচ্ছে না, ওই তীর কিছু তেল দিচ্ছে, ওটা ক্যানোলা অর্থাৎ সয়াবিন দিচ্ছে একটু উন্নত, দাম বেশি, এই জন্য মানুষের হাতের নাগালের বাইরে কেনার জন্য। সোনালী মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও দেশি মুরগি এখনও 700 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। বেড়েছে গরুর মাংসের দামও। রোজার ঈদের পরে বাড়ছে, এখনো মুরগির দাম কমে নেই, মুরগির দাম অনেক বৃদ্ধি। এখন তো কোরবানির বাজার, তো এখন তো একটু কমবে না, আবার কোরবানির পরে দাম একটু কমবে। এখন 850 টাকাই আমরা বিক্রি করতেছি। চাষের মাছের দাম কিছুটা স্থিতিশীল, ইলিশ ও চিংড়ি সাধারণের নাগালের বাইরে। যে বাজারে মাছের দাম বাড়ে নাই, বললাম না, চিংড়ি মাছের দামটা আর ইলিশ মাছের দামটা বাড়তি, অন্য কোনো মাছের দাম বাড়তি হয় নাই। নিম্ন সীমিত আয়ের মানুষের জন্য আমিষের অন্যতম ভরসা ডিম। তবে সপ্তাহের ব্যবধানে ডিমের দামও বেড়েছে ডজন প্রতি 15 থেকে 20 টাকা। বাড়ছে, ডজনে 20 টাকা ডিম বাড়ছে। আপনারা তেলের দাম বাড়ার আগে থেকেই 2 দিন আগে থেকে ডিমের দাম আস্তে আস্তে বেড়ে গেছে। মাছ মাংসের দামের এই অবস্থায় সবজির উপর নির্ভরতার সুযোগও কমে এসেছে। আলু, পেঁপে, টমেটো ছাড়া প্রায় সব সবজির কেজি 80 টাকার উপরে। কাঁচামরিচ 80 টাকা কেজি, গাজর 60 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, তারপর আপনার কিছু তরকারির দাম বাড়তি। ক্রেতাদের ভাষ্য, জিম্মি হয়ে সহ্য করতে হচ্ছে এই পরিস্থিতি। আমি আমার নিজের কথা বলতে পারি যে আমরা তো জানছি যে বিশ্বে এখন কেমন পরিস্থিতি চলছে, সেই অনুযায়ী আসলে আমাদের এটা মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই। এমন পরিস্থিতিতে বাজারের স্বস্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। মেজবার রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরবরাহের কারণে দেশে তেলের কোনো সংকট হয়নি, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন। অর্থনীতি উন্নয়নের জন্য এরই মধ্যে নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। আমি আস্তে আস্তে দেখলাম আপনার ওই পেট্রোল পাম্পগুলোর সামনে গুলোতে মোটর সাইকেল অনেক, এটা একটা সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত যেই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, জ্বালানির সমস্যা কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক দেরিতে জ্বালানির দাম বাড়িয়েছে। সরকারকে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, তাই সামান্য দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না বলে মন্তব্য করেছেন মন্ত্রী। স্থিতিশীল, সংবেদনশীল একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে গেছি এবং নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে, তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এটা বাংলাদেশের যেরকম সংকট, সারা বিশ্বে একই সংকট, বরঞ্চ আমরা একমাত্র দেশ খুব দেরি করে
কিছু মূল্য বৃদ্ধি করেছে জ্বালানির। আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতির আহ্বান জানিয়ে জনগণের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় 11 দলের শীর্ষ নেতারা জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী কার্যক্রমের দায়ভার সরকারকেই নিতে হবে। রিপোর্ট করছেন ওমর ফারুক। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজনে অংশ নেন জামাত, এনসিপি সহ 11 দলের শীর্ষ নেতারা। এ সময় 11 দলের শীর্ষ নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথ এবং সংসদ একাকার হয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণরায় বাস্তবায়ন না হলে সরকারকে কঠিন পরিণতির হুঁশিয়ারি তাদের। সরকার যদি গায়ের জোরে 2/3 জোরে গণভোটের গণরায়কে উপেক্ষা করে, তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। ফলে এই হুঁশিয়ারি আমরা দিতে চাই, কিন্তু আমরা চাই দেশে স্থিতিশীলভাবে এই দেশের সমস্যার সমাধান হোক। সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে কঠোর লড়াইয়ের প্রস্তুতিও নেওয়া হবে। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। নাহিদ ইসলাম বলেছেন, একসময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে। জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেইমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। গণভোটের রায় বাস্তবায়নে আগামী 3 মাস প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ এবং 5ই আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, তাই এনসিপিকে হাল ধরতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। কেন বিদ্যুৎ থাকছে না, সরকারকে সেটি পরিষ্কার করতে হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন এনসিপির নেতারা। এদিকে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইসাক সরকার সহ আরও অনেকেই। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা 7 আসনে স্বতন্ত্র নির্বাচন করা ইসহাক সরকার। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করা ইসহাক সরকারকে দলে বরণ করে নিতে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি। এদিন এনসিপিতে আরও নাম লেখালেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। তার অধিকার ফিরে পাবে ইনসাফের পক্ষে। গণভোটের রায় বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কথা জানান তারা। 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না। এখনো সময় আছে, আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। গণঅভ্যুত্থানের পর 5 বছরের একটা ছেলে, সে যদি ট্রাফিক আইন পালন করতে পারে, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি চুপ কেন? ইনসাফের বাংলাদেশে, তরুণদের বাংলাদেশে চুপ থাকা চলবে না। এ সময় সরকারের তীব্র সমালোচনা করেন এনসিপি নেতারা। বলেন, দেশে এখনো গণতান্ত্রিক লড়াই চলছে। সমালোচনার ভয়ে শহর বাদ দিয়ে গ্রামে লোডশেডিং দিচ্ছে, অথচ লোডশেডিং সমাধান নিয়ে কোনো কথা বলছে না সরকার। সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। জ্বালানি সরকার বলছে যে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে। নিজেদের আসনে যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আমরা তাদের মধ্যে এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখছি। তারা শহরগুলোতে যেখানে মানুষ অধিকার সচেতন, অধিক কথা বলবে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবে,
গণমাধ্যমে তাদের বার্তাগুলো পৌঁছে দিবে, সেই জায়গায় তারা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করলেও গ্রামাঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা বিদ্যুতের অনুপস্থিতিতে যে লোডশেডিংয়ের ভোগান্তি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এই দলের নেতৃত্বে তারুণ্যের জয় জয়কারের প্রত্যাশা তার। অভিযোগ করেন, পরিবর্তনের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিএনপি। এই সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশে গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। আমাদের আর কোনো উপায় নেই। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকে ভুয়া স্ক্রিনশট ছড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী এবং শিবির নেতা আবদুল্লাহ আল মাহমুদ। শুক্রবার বিকেলে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মাহমুদ এসব দাবি জানান। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে কোনো পোস্ট না করলেও গুজবের উপর ভিত্তি করে তার এবং ডাকসু সদস্যদের উপর হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের বিচার দাবি করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এছাড়াও এ ঘটনার নিন্দা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতারা। এদিকে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে ছাত্র দল। শুধু আমার যে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে বিষয়টা এমন নয়, এখানে আমার বাবা মা এবং আমার ভাই বোন যারা আছে তাদের উপর হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা তখন যোগাযোগ করছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং সরকারের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। সবাই নীরব ভূমিকা ছিল। ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, পুরো রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধতা দিয়েছে। ক্যাম্পাসগুলোতে মূল সমস্যা হচ্ছে যে একটি গুপ্ত সংগঠন যে গুপ্ত রাজনীতি চালু রেখেছে, যেখানে আমরা অধিকাংশ ক্যাম্পাসে জানতে পারলাম কোনো জায়গায় 2 সদস্য বিশিষ্ট কমিটি, কোনো জায়গায় 5 সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু 1.5 বছর যাবত এখানে মব হয়েছে। তাহলে এই মবগুলো কারা করলো? তারা সাধারণ শিক্ষার্থীর নামে এই মবগুলো করেছে। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা আলোচনার টানাপোড়েনের মধ্যে শুক্রবার রাতে পাকিস্তান সফরে আসতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে কয়েকজন প্রতিনিধিও অংশ নেবেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচির পাকিস্তান সফরটি দ্বিপক্ষীয় ধরনের। এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নেই। পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে এই সফরে আসছেন ইরানি কর্মকর্তারা। ইসলামাবাদের পর আব্বাস আরাগচি মস্কো এবং মাস্কাট যাবেন। আপাতত ওয়াশিংটন তেহরান আলোচনা না হলেও ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদ সফর যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মত বিশ্লেষকদের। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়াই সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন হজ যাত্রীরা। গেল শুক্রবার উদ্বোধনের পর থেকে 7 দিনে 78টি ফ্লাইটে 31,283 জন হজ যাত্রী সৌদি পৌঁছেছেন। হজ ক্যাম্পের এবারে ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় পবিত্র কাবা শরীফে যান হজ পালন করতে। দীর্ঘদিনের লালিত ইচ্ছার প্রতিফলনের শেষ ধাপে এখন হজ যাত্রীরা। তাই মহান রবের কাছে কৃতজ্ঞতা তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলাম যে আল্লাহ তুমি আমাকে দীর্ঘদিন সময় দাও, আমি এবার সুযোগ পেয়েছি, আমি এবার এই হজ করতে যাচ্ছি। আমি আত্মতৃপ্তি বোধ করতেছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাই আমার হজটা যেন কবুল হয়। আল্লাহর কাছে কান্দাকাটি করবো, আমাদের দেশ শান্তি হোক। আল্লাহর কাছে সবই দোয়া করবো, সবার জন্য মঙ্গল হয়, দেশের জন্য মঙ্গল হয়, সব মুসলমান জাতির জন্য মঙ্গল হয়, সবার জন্য দোয়া করবো। হজ ক্যাম্পের পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। কিছুটা আপত্তি খাবারের মান নিয়ে। হাজিদের নিরাপত্তার জন্য ডরমিটরে যে ব্যবস্থাপনা সেটাও খুব ভালো। হাজি ছাড়া কেউ উপরে উঠতে পারে না। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো। ক্যান্টিনের আমার যে খাবারটা আরও একটু উন্নত মানের আমরা আশা করি, কিন্তু এমনি যা আছে পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো।
এদিকে প্রতিদিনের মতো শুক্রবারও হজ ক্যাম্প তদারকি করেন সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। শুরুর দিকে মশা সংক্রান্ত সমস্যা এখন আর নেই বলে জানান তিনি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট একটি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন আমাদের সবাইকে, প্রশাসনিক কর্মকর্তাদেরকে বলেছেন, আমাদেরকে বলেছেন যে আল্লাহর মেহমানরা আল্লাহর কাছে যা আল্লাহর ঘরে যাবে ওরা যাতে সর্বোচ্চ ভালো সেবা নিয়ে যেতে পারে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে যেতে পারে। আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। সামান্য যে দোষ ত্রুটি আছে, যে ত্রুটি বিচ্ছুতি আছে, সেগুলো আমরা সাথে সাথে রিকভারি করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের কোনো এইটুক ত্রুটি বিচ্ছুতি আর ইনশাআল্লাহ থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। এবার সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। হজ অফিসের পরিচালক জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ৩১,২৮৩ জন। হজ ক্যাম্প কেন্দ্রে কিন্তু অনেকগুলো সেবা প্রতিষ্ঠান কাজ করছে। ঢাকা সিটি কর্পোরেশন তাদের যেমন প্রতিনিধি রয়েছে, আমি রয়েছে, আমাদের গণপূর্তের আমাদের সিভিল বিভাগ, EM বিভাগ সহ অনেকগুলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিন্তু সার্বক্ষণিক কাজ করছে। চলতি বছরের ২১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে হজ হবে ২৬শে মে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগের দুর্নীতির সকল শিকড় তুলে আনতে চান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। যশোর জেলায় আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে। বিএনপি জুলাই সনদকে ধারণ করে, তাই জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। দুর্নীতির বহু রূপের মধ্যে একটি হলো অর্থনৈতিক, একটি হলো ইন্টেলেকচুয়াল। খায়রুল হক সাহেবদের ইন্টেলেকচুয়াল করাপশনের কারণে গত 17 বছর প্রায় সময় বাংলাদেশের হাজার হাজার মানুষ ক্রসফায়ারের শিকার হয়েছে, শত শত মানুষ গুমের শিকার হয়েছে। ৬০ লক্ষের উপর বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা হয়েছে। বিএনপি জুলাই সনদকে ধারণ করে, বিএনপির ধমনীতে জুলাই সনদ। শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। বিকেলে বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবী জুড়ে বৈশ্বিক সমস্যা রয়েছে, তাতে কৃষি যাতে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এ সময় 20 জন কৃষকের মাঝে মুগ ডাল বীজ ও সার এবং 5 জন কৃষককে বক্স বিতরণ করা হয়েছে। এছাড়া কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জের 7 পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন মন্ত্রী। দুনিয়ায় যে যেমন ধরনের বৈষয়িক সমস্যা আছে, সেই ক্ষেত্রে যাতে কৃষি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই সেই লক্ষ্যেই কাজ করছি, যাতে আমাদের কৃষি জিডিপি এবং কৃষি ক্ষেত্রে যে সমস্ত আমাদের জনসম্পদ, যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, বাংলাদেশে সবচেয়ে কৃষিতেই কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি। যাত্রার 35 বছর পূর্ণ করল দেশের অন্যতম ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2 দিনের অনুষ্ঠান সাজিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের প্রথম দিনে রাজধানীতে ডেইলি স্টার ভবনে গিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, বিদেশি কূটনীতিক, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষেরা। এছাড়া শুভেচ্ছা জানাতে ডেইলি স্টার ভবনে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য ডেইলি স্টার বেশ কয়েকজনকে সম্মানিত করেছেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানিয়েছেন, গণতন্ত্রের বিকাশের জন্য স্বাধীন গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি সবসময় দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডেইলি স্টার সম্পাদক। চট্টগ্রামের লাল দিঘি মাঠ এলাকায় শুরু হয়েছে বৈশাখী মেলা, যেখানে আগামীকাল বসবে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 117তম আসর। দেশের বিভিন্ন এলাকার 120 জন বলি নামবেন এই প্রতিযোগিতায়। লালদিঘি মাঠকে কেন্দ্র করে মহানগরীর কোতোয়ালি মোড় থেকে আন্দরকিল্লা আর সিনেমা প্যালেস মোড় থেকে জেল রোড,
পুরো এলাকা জুড়ে বসেছে বাহারি পণ্যের এই মেলা। কি নেই এই মেলায়? মাটির গহনা, বাসনকোসন, বেতের আসবাব কিংবা ঘর সাজানোর অনুষঙ্গ। নগরবাসী সারা বছর অপেক্ষা করে থাকেন এই মেলার জন্য, কারণ এখানেই মিলে গৃহস্থালির সকল জিনিসপত্র। মেলাকে ঘিরে তাই বিপুল আগ্রহ নগরবাসীর। পছন্দের জিনিস পরখ করে কিনতে পারছেন তারা। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরাও ভালো বিক্রির প্রত্যাশায় বুক বেঁধেছেন। কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন এবং স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপর 3 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ মধ্যরাত থেকে 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ এবং বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সভায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেরেবাংলা একেএম ফজলুল হকের 64তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়া হয়েছে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড। রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচার মেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন সোমালিয়ার মেগাদিসুর দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ আসিফ এস মিজান। সভাপতিত্ব করেন শেরেবাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুফ মোর্শেদ। অর্থনীতি, উদ্যোক্তা, শোবিজ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, রাজনৈতিক, মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল এবং অনুকরণের বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে সম্মাননা। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার অ্যাওয়ার্ড পেয়েছেন প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। হবে আরো 7 শিশুর মৃত্যু। টিকায় বিশেষ গুরুত্ব আরোপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যক্ষ্মা সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা বিশেষজ্ঞদের। ছুটির দিনেও জ্বালানির ভোগান্তি, ভাড়া বাড়ানোর প্রভাব এখনো পড়েনি গণপরিবহনে। বেড়েছে নিত্যপণ্যের দাম, বোতলজাত সয়াবিন তেল উধাও। তেল সংকট সরবরাহের কারণে নয়, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলেছেন মির্জা ফখরুল। অস্থিরতা তৈরির চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি অর্থমন্ত্রী। কোনো আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না বলেছেন ডাক্তার শফিকুর রহমান। অর্থনৈতিক অবস্থা টালমাটাল, এনসিপি হাল ধরবে বলেছেন নাহিদ ইসলাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।